আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাগণ। আমাদের ভয়েস অফ স্মিথা চ্যানেলের নিত্য নতুন গল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনে প্রেস করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে। বাবার মুখোমুখি খুব একটাও হতে হয় না ছায়ামকে। মাসে হাতে গোনা 4-5 বার হবে হয়তো, কোনো কোনো মাসে একটু বেশি। গম্ভীর রাগী মানুষটার মুখের দিকে তাকিয়ে কখনো কথা বলা হয়নি। মাথা নিচু করে অপরাধীর ন্যায় দাঁড়ায়। এখন ওর বিচার হবে, কঠিনতম বিচার। শাস্তিটা অজানা। ছোয়েব মির্জা চোখ তুলে তাকালেন ছেলের দিকে। ততক্ষণে সুরভি এসে সাইমের পাশে দাঁড়িয়েছেন। স্বামীর মুখের ওপর তার কথা বলার সাহস নেই, তবে মা পাশে থাকলে ছেলের ভয় কমবে, এই জন্যই আশা। সোয়েব মির্জা প্রশ্ন করলেন। কোথায় গিয়েছিলে? ভারী কণ্ঠস্বর, স্যামির গলা শুকিয়ে এলো, তবে ভেতরে শয়তানি বুদ্ধি এতটুকুও কমলো না। সারা রাস্তা সে মিথ্যে কথাগুলো সাজিয়ে এনেছে, তাই অত্যন্ত নরম গলায় বলল। আব্বু, তালহার দাদু হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে ওর বাবা ছিল না, তাই আমাকে ফোন করে। আমরা দুজন ধরাধরি করে হসপিটালে নিয়ে গেছি। ওর বাবা আসার পর আমি চলে এসেছি। পুলিশের চোখের প্রতিটা পলকে সন্দেহ মিশে থাকে। সোয়েব মির্জা যে সাইমের কথাটা এতটুকুও বিশ্বাস করেনি, সেটা সাইম বেশ বুঝতে পেরেছে। তিনি খায়রুলকে ডেকে রুম থেকে ওর ফোনটা আনালেন, সাইমের হাতে দিয়ে বলেন, ফোন করো তোমার বন্ধুকে, স্পিকারে রাখো। বাধ্য ছেলের মতো তালহাকে কল করলো সে। কিন্তু সোয়েব মির্জা জানে না যে সে যদি চলে পাতায় পাতায়, তো তার ছেলে চলে শিরায় শিরায়। তালহাকে আগে ভাগে সব শিখিয়ে এসেছে। ছায়েম জানে বাবা মা কি কি প্রশ্ন করতে পারে। তালহা কল রিসিভ করেই বলল, বাড়িতে ঠিকঠাক পৌঁছে গেছিস? হ্যাঁ। তোকে অনেক অনেক ধন্যবাদ দোস্ত, তুই না থাকলে কি যে হতো। ডক্টর বলল বেশি দেরি করলে হয়তো প্যারালাইসিস হয়ে যেতে পারতো। সায়েম মিথ্যা সান্ত্বনা দিয়ে কল রাখে, আর কেউ কোনো কথা বলে না। বাবার থেকে অনুমতি নিয়ে রুমে আসে সায়েম। দরজা বন্ধ করেই উড়াধরা নাচ শুরু করে। মিনিট 10 পর আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে চুলগুলো এবং শার্টের কলার ঠিক করে বলে, এত দুষ্ট হওয়া চলবে না। মিসের কাছে ভালো হওয়া দরকার। সায়েম, বি কুল। তুই শহরের সবচেয়ে ভদ্র ছেলে। ওর ভদ্রতা শুধু তাইবার সামনেই সীমাবদ্ধ। সকাল হতেই ওর বাদরামি শুরু হয়ে যায়। গ্যারেজ থেকে ফেলে রাখা সাইকেলটা উঠিয়ে বের হয় সে। ইউনিফর্ম পরে বের হয়েছে। সাইকেল না চালিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। সবজিওয়ালা চাচা তার ভ্যান নিয়ে ওর সামনে দিয়েই যাচ্ছে। ছায়েম তাকে ডাক দিয়ে বলে, মামা, তোমার লুঙ্গির নিচে কি? থমকে গেলেন তিনি। একবার নিজের লুঙ্গির দিকে তাকিয়ে ফের সায়েমের দিকে তাকিয়ে বলে, মামা, তুমি কিন্তু হারামি আছো। বড়দের লোকে রসিকতা করতে হয় না। ছায়েম দাঁড়িয়ে গিয়ে বলে, আরে বেটা, তোমার লুঙ্গির নিচে ঝিঙে পড়ে গেছে বাল। তোমার মতো বুড়ো বেটার লগে কি আমার রসিকতা করার বয়স? তোমার মেয়ের জামাই হওয়ার বয়স আমার। তোমার লুঙ্গির নিচে ডেট ওভার জিনিসপত্র দিয়ে আমার কাজ কাম নাই। ছায়েমের কথা শুনে হা হয়ে গেছেন তিনি। সময় নিল কথার মানে বুঝতে। তারপর ঝিঙে তুলে নিয়ে তাড়াতাড়ি করতেই সাইকেল নিয়ে হাসতে হাসতে দৌড়ে পালায় ছায়েম। কলেজ তার 10টায়, 9:55-তে ক্লাসে ঢোকে সে। স্যার এমনিতেই 10 মিনিট লেট করে আসে। ব্যাগ রাখার জায়গায় উঠে বসতেই তালহা আর সামিউল এসে হাজির। সাইমের পিঠ চাপড়ে তালহা বলে, কালকে কি উত্তম মাধ্যম পড়েছিল নাকি কয়েকটা? এত সহজ? হাসি ছায়েম। সামিউল বলে, তোমার বাপ তো দেখি আমার চেয়েও হারামি। সামিউলের কাঁধে হাত রেখে সায়েম বলে, এজন্যই উনি আমার বাপ। তালহা বলে, বাদ দে তো ভাই, নতুন একটা মেয়ে এসেছে, একটু পটিয়ে দে না। সায়েম এদিক ওদিক তাকিয়ে বলে। কোথায়? তালহা চোখের ইশারায় সামনের বেঞ্চে বসে থাকা মেয়েটাকে দেখায়। সায়েম বলে, ফার্স্ট বেঞ্চারের সাথে লাস্ট বেঞ্চারকে মানায় না রে পাগলা। হ, তোরে কইছে বড় আপার লগে বুঝি খুব মানাবে। তুই যেমনে পারস ওর ফেসবুক আইডি এনে দে। ওই মাইয়া আমি পাঠাবো, যা সর। তালহা সোজা হয়ে দাঁড়ায়। তোর না তাই আবার মিস আছে? আরে, প্রেমে পড়া আর পটানো কি এক হলো নাকি? শুনেছি এ মেয়ের অনেক ভাব। এখন পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলেনি, মানে পাত্তা দেয়নি। বাপ অনেক বড় লোক তো, তাই নিচু জাতের ছেলে মেয়েদের সাথে একদম মিশে না। ওর ভাব আমি সায়েম যদি বের করতে না পারি, তাহলে আমার বাবা শোয়েব মির্জা না। সামিউল আর তালহা দুজনেই অবাক চোখে মেয়েটার দিকে একবার তাকায়। সায়েমের কথার যাচাই বাছাই করে। একটু অ্যাটিটিউড বেশি এই যা। মেয়েটার নাম ঈশা আহমেদ। এরপর আর কেউ কেউ কোনো কথা বলে না। ক্লাস শেষ, সায়েম বাড়ি ফেরে। এরপর আর কোথাও যায় না। তার বাকি সময় কাটে তাইবার জন্য অপেক্ষা করে।
তাইবার মেজাজ বিগড়ে গেছে খুব। ভেবেছিল আজকে দিনটা চুপচাপ ঘুরে ফিরে কাটাবে, কাল সংবর্ধনা অনুষ্ঠান আছে, তারপর দিন থেকে ক্লাস শুরু। কিন্তু আজকে সকালে নাফিস মাথা ফাটিয়ে এসেছে কোথা থেকে যেন। মেডিকেলে নিয়ে গিয়েছিল ওর বন্ধুরা, 3টে সেলাই লেগেছে। নাফিসকে এমন অবস্থায় দেখে ফাতেমা তো কেঁদে সারা, যা তাইবার পছন্দ হয় না। ফাতেমা 2 ছেলে মেয়েকে সমান ভালোবাসে, তবে তাইবার মতে এই অস্বাস্থ্যকর ছেলের জন্য এমন কান্নাকাটি না করাই ভালো। এখন কয়দিন নাফিস ঘরেই থাকবে, এটাই বিরক্তর কারণ। তাইবা ব্যাগ নিয়ে বের হয়। আজকে সে কিছু সময় রওশনালা আন্টির বাসায় বসবে, তারপর সায়েমকে পড়াতে যাবে। এজন্য আগে ভাগেই বের হলো। বেশিক্ষণ সময় লাগলো না ওর। আজকে রওশনালা ছুটি নিয়েছেন। ডায়াবেটিস হাসপাতালে রিসেপশনালিস্ট চাকরি করেন তিনি। শরীর অসুস্থ বিধায় ছুটি নিয়েছেন। কলিং বেল চাপার কিছুক্ষণের মধ্যেই দরজা খুলে গেল। তাইবা একগাল হেসে বলে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ। ভেতরে আসো। ভেতরে আসতে আসতে রওশনারা জিজ্ঞাসা করেন, তোমার খবর কি? সব ঠিকঠাক? তাইবা চেয়ারে বসতে বসতে জবাব দেয়, হ্যাঁ, সব ঠিকঠাক আছে। পিচ্চি কোথায়? ঘুমাচ্ছ? আপনার শরীর কেমন? এখন একটু সুস্থ বোধ করছি। তাইবা ব্যাগ থেকে টাকাগুলো বের করে দিল, বলল, আপনার টাকা দরকার পড়েনি। সাহেবের মা আগের থেকে টাকা দিয়ে দিয়েছেন। আর তাছাড়া আমার ভর্তি তো অনেক ছাড়ও দিয়েছে। হাসলেন রওশনারা। থাক তাহলে ভালো, এখন আর সাইমের বিষয়টা নিয়ে আপসেট হয়ে থাকো না তো। মাথা নাড়ে তাইবা, চিঠির ব্যাপারটা খুলে বলে। এও বলে ওরই বুঝতে ভুল হয়েছে। রওশনারা বলেন, শোনো তাইবা, তোমার বয়স কম, আবেগের বশে ভুল করার সম্ভাবনা বেশি। ভবিষ্যতে তোমার পরিবারের হাল তোমাকেই ধরতে হবে। মাথায় যত বাজে চিন্তা আসবে সব ঝেড়ে ফেলবে। পথে ঘাটে অনেক ছেলেরা চান্স নিতে আসবে, পাত্তা দিও না। মনে রাখবে, সব ছেলেরা ভালো নয়। যদিও ভালো হয় তবুও তার সাথে মেলামেশা করে তোমার পড়াশোনা নষ্ট করবে না। সামনে তোমার উজ্জ্বল ভবিষ্যৎ। মেডিকেলে চান্স হওয়ার পর তোমার জন্য পাত্রের অভাব হবে না। মাথা নাড়িয়ে শুধু শুনে যায় তাইবা। আন্টি সব কথায় শ্রুতিমধুর লাগে ওর। ঠকে যাওয়া নারী বোঝে জীবন কেমন, বাইরের দুনিয়ার মানুষগুলো কিরকম। ওখান থেকে বের হয়ে সাইমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয় ও। আজকেও অপ্রত্যাশিতভাবে প্রত্যয় দাঁড়িয়ে আছে সেখানে। আরো 2টো ছেলে দাঁড়ানো ওর সাথে। তাইবাকে দেখতেই ছেলে দুটোকে ডেকে কিছু বলতেই ওরা ফিরে তাকায়, হাসে ওকে দেখে। কাঁধের ব্যাগ শক্ত করে ধরে ওড়না ঠিকঠাক পরে গেট ঠেলে ভেতরে যায় তাইবা। নিঃশ্বাস কেমন যেন বন্ধ হয়ে আসছিল ওর। এমন পরিস্থিতিতে কখনোই পড়েনি, এর জন্যই এত অস্বস্তিতে লাগছে। 3 তলায় উঠে কলিং বেল চাপতেই দরজা খুলে গেল। তাইবা দেখলো আজকে স্বয়ং সায়েম দরজা খুলে দিয়েছে। সরাসরি জিজ্ঞাসা করলো, আজকেও কি প্রত্যয় ভাই দাঁড়িয়ে আছে? হঠাৎ এমন প্রশ্নে থতমত খেয়ে যায় তাইবা। মাথা নাড়ে শুধু। তাইবাই এই এক সমস্যা, মাথা নাড়বে শুধু। যা বিরক্ত লাগে সায়েমের। ও বলে, আব্বুকে বলে দেখবো। এবার মুখ খুলে তাইবা, তার দরকার নেই, পরে ঝামেলা হবে। ঝামেলা তো অলরেডি হচ্ছে, তাই না? পরবর্তীতে উনি যদি বাজে কিছু করে তখন আব্বু আমাকে বকবে। আমাকে পড়াতে এসে আপনার বিপদ হোক, এটা তো আব্বু আম্মু চায় না। এক নাগাড়ে কথাগুলো বলে রুমে আসে সায়েম। তাইবা ভাবে কথাগুলো সত্যি বলেছে সায়েম। এরপর যদি ছেলেটা পথ আটকে দাঁড়ায় তখন তো ভয়ে মরেই যাবে। সায়েমের যা ইচ্ছা করুক, মনে মনে ঠিক করলো পড়ানো ব্যতীত সায়েমের সাথে অন্য কোনো কথা সে আর বলবে না। পরীক্ষার পর যদি সে অন্য কোথাও ভালো টিউশনি পায় তাহলে সায়েমকে পড়ানো বাদ দিয়ে দেবে। ছেলেদের আবেগ দেখার মতো সময় আর উপায় কোনোটাই নেই ওর। কাঁধে দায়িত্ব থাকলে ওসব কি আর হয়? পড়া শেষ করে চুপচাপ বেরিয়ে যায় তাইবা। সায়েম খেয়াল করেছে আজকে যেন তাইবা একটু বেশি আপসেট। জসিমউদ্দিন হলের অডিটোরিয়ামে অনুষ্ঠান হচ্ছে। জেলার প্রথম হওয়ার জন্য পুরস্কার পেল তাইবা। মঞ্চে উঠে ক্রেস্ট হাতে তুলে নিল, তাতে বড় বড় করে ওর নাম লেখা। 2 মিনিটের বক্তব্য দিয়ে নিজের চেয়ারে এসে বসে কিছুক্ষণ থেকে স্যারের অনুমতি নিয়ে বের হয়ে যায়। অনুষ্ঠান আরো কিছুক্ষণ হবে। হঠাৎ মনে পড়ে আজ সায়েমের খেলা হলের পেছনের স্টেডিয়ামে। যাবে কি যাবে না দ্বিধায় পড়ে গেল। ভালো লাগছে না বিধায় বের হয়ে এলো। এখন কি বাড়ি ফিরে যাবে? ঠিক তখনই প্রত্যয়ের গলা শোনা গেল। তাইবাকে ডাকছে সে। পেছন ফিরতে দেখে প্রত্যয় দ্রুত পা ফেলে ওর দিকে এগিয়ে আসছে। দেখে মনে হচ্ছে কোনো বিষয় নিয়ে রেগে আছে সে। তাইবার সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে, আমি তোমাকে বিরক্ত করি? বিস্মিত হয় তাইবা। বলা নেই কওয়া নেই, এইসব কেমন ধরনের প্রশ্ন? প্রত্যয় ফের বলে, আমি কি প্রতিদিন তোমার পথ আটকায় উল্টাপাল্টা কথা বলি?
রাস্তায় দেখলে বিচ্ছিরি ভাবে শেষ বাঁচায়। ভরকে গেছে তাইবা, বলে, এসব কি বলছেন? আপনি তো এরকম কখনো করেননি। তাহলে তুমি সাইমের বাবার কাছে এসব কেন বলেছ? তিনি আমার বাবাকে ফোন করে ট্রিট দিয়েছেন। তাইবা বুঝলো এসব ছাইমের কাজ, কিন্তু ও এতগুলো কথা বানিয়ে বলবে তা বুঝতে পারেনি। কিন্তু এখন দোষটা নিজের ঘাড়ে নিলে বোকার মতো কাজ হবে, তাই ও বলে, আমি এসব কিছুই বলিনি। সাহেবের বাবার সাথে আজ পর্যন্ত আবার 2 বার দেখা হয়েছে। তাছাড়া আমার নিজস্ব কোনো ফোনও নেই যে বলবো। পোতায় রাগ কিছুটা শীতল হয়। কলেজে আমার একটা সম্মান আছে, ও রাজনীতির সাথে যুক্ত আছি। এখন আমার নামে যদি এসব মিথ্যা খবর রটানো হয় তাহলে আমার মুখে চুলকানি পড়বে। বিষয়টা কি ভেবে দেখেছো? এখন আমি কিছুই জানি না। হয়তো সাহেব ওর বাবাকে ওসব বলেছে। আমি জিজ্ঞাসা করে দেখবো। পোতার সন্দেহটা ঠিক, সাইমই উল্টোপাল্টা কিছু করেছে। কালকে যখন সোয়েব মির্জা ওর বাবাকে ফোন করে জানা তয় বলল, তখন কিছুটা আজ করতে পেরেছিল, কিন্তু এত বানিয়ে বানিয়ে বলবে এটা ভাবেনি। পোতায় জিজ্ঞাসা করে, সাইমকে কোথায় পাওয়া যাবে? তাইবা ঘাড় ঘুরিয়ে স্টেডিয়ামের দিকে ইশারা করে বলে, আজ স্টেডিয়ামে এসেছে, খেলা আছে বলল। আচ্ছা, আমি যাচ্ছি। পোতায় চলে যায়। তাইবা ভাবলো ওর একবার যাওয়া উচিত। সাইম ছোট মানুষ, মাথা গরম করে ফেলবে, ওকে আটকাতে হবে। তবে পোতায়ের পায়ের সাথে পা চালাতে পারে না, তাই ধীরে ধীরে হাঁটে। সাইম হাফ টাইমে বসেছে, কেবলমাত্র ফুটবলে যাচ্ছি গায়ে তার। মাঠের এক কোনায় হাত পা ছড়িয়ে বসে আছে, পানির বোতল হাতে নিয়ে মাথায় ঢালছিল। তখনই পোতায় ওর সামনে এসে দাঁড়ায়, কিন্তু সাইম তখনও বসে আছে। পোতায় বলে, উঠে দাঁড়া, কথা আছে তোর সাথে। সাইম নির্বিকার ভাবে জবাব দেয়, কেবলই মাঠ থেকে আসলাম, শরীর ছেড়ে দিছি ভাই। বলো তুমি, আমি শুনছি। তুই এতগুলো মিথ্যা কথা বললি কেন? প্রশ্নের জবাব না দিয়ে বলে, মিসের থেকে দূরে থাকো। দাঁতে দাঁত চাপে পোতায়। আমাকে সহজভাবে নিচ্ছিস? তুমি সায়েমকে সহজভাবে নিচ্ছ? তোর ভাবসাব বুঝি আমি সাইম। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। যা চাইছিস তা কখনোই পাবি না। সায়েম পানির বোতলে চুমুক দেয়, ঢক ঢক শব্দে পানি পান করে। বাম হাতের উল্টো পিঠে মুখ মুছে বলে, চ্যালেঞ্জ করছো? তুই চাইলে করতে পারি। তোমার জন্য কষ্ট হচ্ছে খুব। একটা ছোট ছেলের কাছে হেরে যাবে। আরে আফসোসের সুর কণ্ঠে। পোতায়ের রাগ জেদ আরো বাড়লো। তীব্র বাসনা জাগলো তাইবাকে পাওয়ার। ভালো লাগা থেকে এক প্রকার জেদে পরিণত হলো। সায়েম বলল, আমাদের লড়াইয়ে মিসকে টানবেন না। আমি চাই না তার পড়াশোনার ক্ষতি হোক। আপনি আর আমি তো রামসাগরের মতো ঘুরে বেড়াই, খেয়ে দিয়ে কাজ নেই। কথা বলতে ইচ্ছে করে না পোতায়ের। ঘুরে উল্টো পথে হাঁটা ধরে। তাইবা এদিকেই আসছিল। পোতায় দ্রুততার সাথে পাশ কাটিয়ে চলে গেল। একবার দেখে নিয়ে সায়েমের দিকে তাকালো। তৎক্ষণাৎ উঠে দাঁড়ায় সায়েম, দৌড়ে কাছে এসে বলে, ভাবিনি আপনি আসবেন, ধন্যবাদ। তাইবা অসন্তুষ্ট চোখে তাকিয়ে বলে, তুমি ওনার নামে এতগুলো মিথ্যে কথা কেন বলছো? আমি কি মিথ্যা বললাম? উনি নাকি আমার পথ আটকে দাঁড়ায়, উল্টোপাল্টা কথা বলে, শীষ বাজায়। অস্বীকার করে সায়েম। এসব মিথ্যা কথা, আমি এসব বলিনি। আব্বুকে বলেছি প্রত্যয় ভাই যেন আমাদের বাড়ির সামনে না দাঁড়ায়। তাহলে উনি এতগুলো কথা আমাকে বললো কেন? আর তোমার কথা আমি কেনই বা বিশ্বাস করব? আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আব্বুর সাথে কথা বলতে পারেন। কল দেবো? শুনেছে সায়েমের বাবা অনেক রাগী মানুষ, ভালো কথাও ধুমুকের স্বরে বলে, কখনো কথা বলেনি। এই বিষয়ে কিছু জিজ্ঞাসা করলে যদি কিছু বলে। সায়েম এতে আত্মবিশ্বাসী নিয়ে সায়েম এত আত্মবিশ্বাস নিয়ে কথাগুলো বলছে, হয়তো ঠিকই বলেছে। কারণ সায়েম নিজে ওর বাবাকে প্রচন্ড ভয় পায়। তাই এবার বলে, থাক, তার দরকার নেই। সায়েম একটা চেয়ার টেনে আনে, একটা ছেলেকে বলে ফ্যানটা এখানে সেট করে দিতে। তারপর তাইবাকে বলে, হাফ টাইমে 0-0, এখন দেখি যদি গোল করতে পারি। আপনি বসুন। তাইবা চট জলদি কিছু বলতে পারে না, ওর এখানে থাকতে ইচ্ছে করছে না। তাছাড়া ফুটবল খেলার কোনো কিছুই বোঝে না সে, তবু বসে রইল। কিছুক্ষণের মধ্যেই দেখতে পেল গোল পোস্টের ভেতরে ফাউল হয়েছে একটা ছেলে, সুতরাং ওদের পক্ষে প্লান্টি পাবে। তাইবা দেখলো সায়েমের দল সেটা। ওর আশেপাশে কতগুলো ছেলে বসা ছিল, যদিও স্টেডিয়ামে তেমন মানুষ নেই। প্লান্টি দিয়ে গোল করে সায়েম, সবাই হাততালি দিল, কিন্তু তাইবা বলদের মতো বসে রইল। ভাবলো না, বুঝলো না, দেখা যাক। কাল থেকে ক্লাস শুরু, আজকে একটু ঘোরাফেরা করুক না হয়। বেশ 10 মিনিটে শেষ 10 মিনিটে সায়েমের দল থেকে আরো একটি গোল করা হয় এবং কিছুক্ষণের মধ্যে খেলা শেষ হয়। সায়েম দৌড়ে আসে তাইবার কাছে। তাইবা বলে, এখন আমি আসি, কিন্তু উঠে দাঁড়িয়ে এক পা এগোতেও বাধে বিপত্তি।
ইটের সাথে পায়ে বেশ জোরে ধাক্কা খায়। ব্যথায় ঠাস করে ফের চেয়ারে বসে পড়ল তাইবা। সাইম ব্যতিব্যস্ত হলো। একটু দেখে হাঁটবেন তো, বেশি ব্যথা পেয়েছেন? চোখের কোণে জল জমে গেছে, তবুও বলে, না, ঠিক আছে আমি। কথায় পাত্তা দেয় না ছায়েম। তাইবা যে মুখ ফুটে কিছু বলবে না তা ওর জানা। একটা ছেলেকে ডাক দিয়ে তখনই স্প্রে দিতে বলে। তারপর তাইবার পাটা ধীরে ধীরে মুভ স্প্রে করে দেয়। উঠে দাঁড়িয়ে বলে, তাড়াতাড়ি সেরে যাবে, আমি রিক্সা ডাকছি। তাইবাকে বসিয়ে রেখে রাস্তায় গিয়ে ভেতরে রিক্সা নিয়ে আসে। তারপর তাইবাকে ধরে উঠিয়ে দেয়। ছায়েম সাথে যায়। তবে এবার বাইরে ফের পোত্তার সাথে দেখা। অবাক হয় পোত্তায়। ভেবেছিল হয়তো এত কিছুর পর তাইবা ছায়েমকে কিছু বলবে। এ তো দেখছে আমি দুধে মিশে গেছে, বেকার বেকার এতগুলো কথা খরচ করলো। ছায়েম চোখ মারলো পোত্তাইকে, যা তাইবা দেখে না। মুচকি এসে হাত নাড়ায় ছায়েম। আমরা সমস্যায় পড়ি, আবার সমাধানও হয়, কিন্তু গরিবের সমস্যা বোধ হয় কমা নয়। একটা সমস্যা থেকে মুক্তি পাওয়ার পরপরই আর একটা সমস্যা হাজির। তাই এবারও তাই হয়েছে। এতটুকু বয়সে এত সমস্যার সম্মুখীন সে, না জানি সামনে আর কি কি আছে। সাইমকে বাড়িতে পৌঁছে দিয়ে গেছে, সাথে ব্যথার ওষুধও দিয়ে গেছে। তাই বা এখনো প্রত্যয়ের বলা কথাগুলো ভুলতে পারছে না। দুদিনের পরিচিত ছেলের কথা বিশ্বাস করা কি ঠিক হবে? সাইমকে তো অনেকদিন যাবৎ পড়াচ্ছে। এতদিন তো ভদ্র ছিল ছেলেটা, এখন তো এত কিছু করার কথাও না। রুমে বসে এইসবে ভাবছিল তাইবা। ফাতেমা বেগম এসে দেখলেন, বললেন, বেশি ব্যথা পেয়েছিস? তাইবা হিজাবের পিন খুলতে খুলতে বলল, খুব বেশি না, এখন অনেকটাই কমে গেছে। তিনি নিচু গলায় বলে, নাফিসকে ড্রেসিং করাতে নিয়ে যেতে হবে। হ্যাঁ, তো যাও। আমার কাছে টাকা পয়সা নেই কিছু। হাত থেমে গেল তাইবার। কিছুক্ষণ থম মেরে বসে রইল। অসুখ বিসুখের টাকা ও সিলেবাসের বাইরে গরিবের সংসার চালাতে কষ্ট হয়। তাদের অসুখ বিসুখ দেখার সময় আছে নাকি? বই কেনার পর 2700 টাকা আছে হাতে। ভেবেছিল মাসের কয়েকদিন গাড়ি ভাড়া দিয়ে যাওয়া যাবে। অগ্রিম টাকাগুলো নিয়েছিল সাইমের থেকে। ওগুলোও তো শেষ। মাসের বাকি দিনগুলো কিভাবে চলবে কে জানে। দীর্ঘশ্বাস ফেলে 500 টাকা বের করে দিল। তারপর হিজাব খুলে টান দিয়ে শুয়ে পড়ল। ভাবতে লাগলো আজকের প্রোগ্রামের কথা। প্রায় সবার হাতে স্মার্টফোন ছিল। ওরা বলা বলি করছিল ফোন দিয়ে অনলাইন থেকে অনেকভাবে উপকৃত হওয়া যায়, পড়াশোনায় অন্যান্য সাহায্য পাওয়া যায়। তাই এবার শুধু শুনে যায় ওর কোনো স্মার্টফোন নেই। এভাবেই ওর পড়াশোনা চালিয়ে যেতে হবে। আজকে পড়াতে যাবে না, এজন্য ঘুম দিল তাইবা। ফাতেমা বেগম নাফিসকে নিয়ে হসপিটালে গিয়েছেন। আপাতত তাইবা বাড়িতে একা। ঘুম ভাঙলো দরজায় কড়া নাড়ার শব্দে। তাইবা উঠে মেঝেতে পা ফেলে। ব্যথা অনেক কমে গেছে। উঠে দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মানুষ দেখে চমকে যায়। মুখটা কাচুমাচু করে দাঁড়িয়ে আছে ছায়েম। এবার ভীষণ বিরক্ত হয় তাইবা। ঘুম ঠিকঠাক হলো না ওর। জিজ্ঞাসা করে, তুমি এখানে? আপনার পায়ের ব্যথা কমেছে? হ্যাঁ, কমেছে। কথা বাড়ায় না ছায়েম, বলে ওঠে, আচ্ছা, আমি আসি। তাইবা কিছু বুঝলো না, শুধু ফ্যাল ফ্যাল করে ছায়েমের যাওয়ার পানে তাকিয়ে রইল। সাইকেলের প্যাডেল ঘোরাতে ঘোরাতে এগিয়ে গিয়েছে। তাইবা ভাবে ছায়েমের ভাগ্য কতটা ভালো। বাবা পুলিশ অফিসার, মা কলেজের শিক্ষিকা, কত সুন্দর জীবনযাপন করছে, কোনো কিছুর অভাব নেই। অথচ ওর জীবনটা এলোমেলো। অবশ্য বাবা বেঁচে থাকতে এমন ছিল না। প্রত্যেক শুক্রবার ছুটির দিন বাবা ঘুরতে নিয়ে যেত, কখনো পার্কে তো কখনো নদীর ধারে। আজকে এই মুহূর্তে বাবার কথা তার খুব মনে পড়ছে। দ্রুত রুমে গিয়ে ছোট কাঠের আলমারি খুললো। নীল রঙা জামদানি শাড়িতে বের করে হাত বুলালো তাতে। সেবার 8 থেকে 9-এ পা দিয়েছে তাইবা। স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে শাড়িটি ওর বাবা কিনে দিয়েছিল, কিন্তু লজ্জায় পড়ে যায়নি তাইবা। অনেকবার বলা সত্ত্বেও যায়নি। তবে একদিন শাড়িটা গায়ে জড়িয়ে বাবার সাথে ঘুরতে বেরিয়েছিল। কি সুন্দর ছিল দিনটা। ঝালমুড়ি ফুচকা খেয়েছিল। চোখের মনি ছিল তাইবা। দিনগুলো মনে পড়তেই চোখ বেয়ে জল গড়িয়ে পড়লো। শব্দ করে কান্না করতে পারে না তাইবা। ও চায় না অন্য কেউ ওর কষ্ট উপলব্ধি করুক, হা হুতাশ করুক। শাড়িটা আগের জায়গায় রেখে বই খুলে বসলো সে। নিজেকে বকতে বকতে বাড়িতে ফিরতে চায়। তাইবার দিকে তাকিয়ে আর একটি কথাও মুখ দিয়ে বের হচ্ছিল না ওর। জড়তায় কথা আটকে গিয়েছে সব। এরকমটা হলে তো মনের কথা উগড়ে দেওয়া সম্ভব হবে না। এ ব্যাপারে তালহার সাথে আলোচনা করবে ভেবে নিল। মেন রাস্তায় পৌঁছে ঘটে যায় আরেকটি ঘটনা। সায়েম মুখোমুখি হয় ওর ক্লাসমেট এশার সাথে। মেয়েটা সাইকেলের চেন পড়ে গেছে, কিন্তু ও কিছুতেই তুলতে পারছে না। সায়েম এগিয়ে গেল, নিজে থেকে জিজ্ঞাসা করলো, আমি কি হেল্প করতে পারি? বিকৃত মুখখানা তুলে ধরে এশা। সায়েমকে দেখে চোখ জোড়া শিথিল হয় তার। ছেলেটাকে সে চেনে, ওরই ক্লাসমেট। এশা জিজ্ঞাসা করে, তুমি তো আমার ক্লাসমেট তাই না? কি নাম তোমার? সায়েম মির্জা।
ওহ, দেখো না কি হলো। মাথা তুলিয়ে চেন তুলে দিল, হাতে কালি লেগে গিয়েছে। এসে তার রুমাল এগিয়ে দিয়ে বলে, মুছে নাও। যথাসম্ভব মাথা নিচু রাখার চেষ্টা করছে ছায়েম, যাতে মেয়েটা বুঝতে পারে ছেলেটা অতি ভদ্র। এসেও তাই বুঝে নিল। ছায়েমও আর দাঁড়ায় না, বাড়ির পথ ধরে। তবে বাড়িতে ফেরে না, একবার প্রত্যয়ের বাড়ির সামনে দিয়ে ঘুরে আসে। বাড়ির পাশে টঙের দোকানে চা খাচ্ছে আর ক্যারাম খেলছে। ছায়েম সেখানে গিয়ে উপস্থিত। প্রত্যয় ওকে দেখে চোখ কুচকায়। ছায়েম বলে, যতই করো বাহানা কোনো কাজ হবে না। অদ্ভুতভাবে হাসে ছায়েম। প্রত্যয় বলে, এতটুক বিচ্ছ হয়ে তুই আমার সাথে লড়াইতে এসেছিস, ভেবেছিস তো? কথার জবাব না দিয়ে ছায়েম বলে, চলো একটা বাজি হয়ে যাক, রেড কভার যে দিতে পারবে জিত তার। স্থির চোখে তাকায় প্রত্যয়। অনার্স ফাইনাল ইয়ারে পড়ে ও। সায়েমের বয়সে বা কত, এই ছেলে ওর সাথে বাজি ধরতে এসেছে। ভাবলো এবার ফাইনাল পরীক্ষা দিয়েই সে তাই এবার বাসার বিয়ের প্রস্তাব পাঠাবে। মেয়েটাকে অনেক দিন ধরে দেখতেছে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং ভদ্র ঘরের মেয়ে। বাবা মা কখনো আপত্তি করবে না। ওর বাবার শোরুম আছে ফার্নিচারের, ব্যবসা দেখাশোনা করতে করতে আরাম করে মাস্টার্স কমপ্লিট করা যাবে। তবে তার আগে বিয়েটা সম্পূর্ণ করবে সে। এই পুচকে ছেলে ওর সাথে বকবক করতে এসেছে, এখনো তো ভবিষ্যতের ধারে কাছেও পৌঁছাতে পারেনি। প্রত্যয় বলে, আমি চাইলে এক্ষুনি তাইবকে বিয়ের প্রস্তাব দিতে, তুই চাইলে পারবি? কথা শোনা মাত্র সায়েম অট্ট হাসি হাসে। প্রত্যয়ের হাত থেকে স্ট্রেটটা নিয়ে দাগে বসায়। আঙ্গুলের টোকা পড়তেই রেড গুটি সোজা পকেটে, তারপর ব্ল্যাক গুটি বরাবর মারে, সেটিও পকেটে ঢুকে যায়। উল্লাস করে উঠল সায়েম, বলল, তোমার যেটা বলতে এখানে আসা, স্বপ্ন দেখা ভালো, তবে অতিরিক্ত ভালো না। তুই কি এখানে আমাকে জ্বালাতে এসেছিস? যা বাড়ি যা, বিরক্ত করিস না। মূলত সায়েমের ভালোই লাগছে প্রত্যয়ের পিছনে লাগতে। এটা ওটা বলে রাগিয়ে দিতে বেশ মজাই পাচ্ছে। বড় ভাইকে এভাবে জ্বলতে দেখে ভালো লাগছে ওর। সায়েম গেল না, দাঁড়িয়ে রইল আর প্রত্যয় খেলা শুরু করলো। সায়েম বারবার এটা ওটা দেখিয়ে দিচ্ছে, যা প্রত্যয়ের মোটেও ভালো লাগছে না। হঠাৎ করেই খেলা পেলে বাড়িতে চলে গেল ও। পরপর দুদিন তাই বা পরে তা আসেনি। সপ্তাহে দুদিন সায়েমের পড়ানো অফ থাকে। শনিবার কোচিংয়ে গিয়েছিল সে। 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত ক্লাস চলে। ফিরে এসে গোসল সেরে খেতে বসতেই নাফিস এসে দাঁড়ায়। মাথায় ওর এখনো ব্যান্ডেজ। সরাসরি ফাতিমাকে বলে, টাকা দাও। তাই এবার প্লেটে তরকারি তুলে দিতে দিতে ফাতিমা বলেন, আমার বাড়িতে টাকার গাছ লাগানো আছে নাকি যে টাকা দিব? তোর মেয়ে প্রাইভেট পড়ায় তো, অনেক টাকা পায়, ওখান থেকে টাকা দাও। ওর পড়ার খরচও নিজে চালায়, ওর টাকায় আর চোখ দিবি না। মেজাজ খারাপ হয় নাফিজের। পড়াশোনা করে কি আর করবে তোর মেয়ে? পড়া বাদ দে, বিয়ে দিয়ে দে, যত সব আপদ। তাই বা খেতে খেতে শান্তভাবে জবাব দেয়, হে আপদ গেলে টাকা চাইবি কার কাছে? তোর মা কোনো কাজ করে না যে ফুরি ফুরি টাকা দিবে তোরে? নাফিস সাথে সাথে লাথি দিয়ে প্লেটটা উল্টে দিল। ঝোলে মাখামাখি হয়ে গেল। তাই এবার গায়ের জামাটা, ভাতগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল চারিদিকে। এই একটা দানা ভাতের মূল্য এই পৃথিবীতে সবচেয়ে বেশি মনে হয় ওর কাছে। রাগে দুঃখে চোখে জল এলো। নাফিস বলল, বান্দির বাচ্চার মুখে খই ফুটে, বিয়ে না করলে আমার হাতের মায়েরই খাবি আজীবন। বলে মাথায় চড়ে থাপ্পড় দিয়ে চলে গেল। মাথাটা ঝিমঝিম ধরে উঠলো যেন ওর। হাত বললেই কিছুক্ষণ ফাতেমা বেগম আবার ভাত পারেন। এই নিত্যদিনের ঘটনার জন্য তো না খেয়ে থাকা যায় না। নাফিসের সাথে করা কথা বাড়ানো মানে মার খাওয়া। হঠাৎ তাইবা বলে ওঠে, আমাকে বিয়ে দিয়ে দাও মা। আটকে উঠলেন ফাতেমা। মেয়ে বলে কি এসব? তিনি জিজ্ঞাসা করেন, কি হয়েছে তোর? নাফিস কি বলে গেল দেখলে না? এভাবে কতদিন ওর মার খেয়ে থাকবো? আমার আর ভালো লাগছে না। তোর স্বপ্ন পূরণ করবি না? স্বপ্ন পূরণ করতে কি গরিবরা পারে? কোথাও না কোথাও ঠিকই আটকে যাবে দেখো। তার চেয়ে বরং বিয়ে দিয়ে দাও। তোমায় নিয়ে নাফিসের থেকে অনেক দূরে চলে যাই আমি। ফাতেমা বুঝতে পারছেন মেয়েটা রাগের মাথায় এসব বলছে, পরে নিজে নিজেই ঠিক হয়ে যাবে। তাই বা খাওয়া শেষ করে পরনের জামা পাল্টে নেয়। সব জায়গায় বোরকা পরে যাওয়া হয় ওর, কেননা কোথাও পরে যাওয়ার জন্য ভালো কোনো ড্রেস নেই ওর। সামনের মাসের 15 তারিখ ওর এক বান্ধবীর বোনের বিয়ে, দাওয়াত দিয়েছে, কিন্তু কি পরে যাবে তা ভেবে পায় না। তাই বা যদিও অনেক সময় আছে, তবুও হাতে টাকা পয়সা কিছুই নেই, ওই সময়ও হবে না। এই চিন্তায় অস্থির সে। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে 3:30টার দিকে সায়েমের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। বেশ ফুরফুরে মেজাজে রয়েছে সায়েম। সোফায় বসে টিভিতে টম অ্যান্ড জেরি দেখছে। খায়রুল বসে জুসের গ্লাস রেখে সায়েমের পাশে বসে বলে, এসব কি দেখো মামা, প্রেম প্রীতির ছবি ঢালাও একটু দেখি।
সায়েম ঘুরে বসে। তুমি প্রেম প্রীতি বুঝো? হাসেন তিনি। তোমার মামির লগে তো প্রেমের বিয়া আসিল। আচ্ছা মামা, আমি যদি প্রেম করে বিয়ে করি কেমন হবে? খায়রুল মামা মুখটা বিকৃত করে বলে, প্রেম ছাড়া বিয়ে যে করে সে পাগল। সায়েম এবার একটা ভয়ঙ্কর কথা বলে উঠল। মামা, আমি যদি তাই আবার মিসকে বিয়ে করি তাহলে কেমন হবে? খায়রুল মামা থমকে যায়, চোখ বড় বড় করে তাকিয়ে রয় কিছুক্ষণ। অতঃপর সায়েমের জন্য আনা জুসটা ঢকঢক করে খেয়ে নেয়। গলাটা শুকিয়ে গেছিল। সে আস্তে করে বলে, গলা নামাইয়া কও মামা, কেউ শুনবো তো। সায়েম হাসি মুখে বলে, বাড়িতে শুধু তুমি আর আমি, কে শুনবে আর? একখান কথা কই মামা, তোমার মামি আমার থেকে 3 বছরের বড় আসিল। ভাবছিলাম ভালোই হইল, একটু শাসনে রাখবে, কিন্তু সে অকালে চলে গেল আমারে ছাইরা। আফসোসের সুর তার কণ্ঠে। সায়েম কৌতূহল হয়ে শুনতে শুনতে খায়রুলের কোলে গিয়ে বসে, গলা জড়িয়ে ধরে বলে, আমার না তোমাকে নিয়ে গর্ব হয় মামা, তুমি আমার আইডল, আই এম প্রাউড অফ ইউ। কিন্তু মামা, তোমার বাপ মা কি মানবো? আরে বাপ মা মানবে কে? আর একটু বড় হই, তারপর ফুরুত করে উড়ে যাব দূর অজানায় মামা। একটু থেমে সায়েম আবার বলে, তুমিও যাও আমার সাথে, তোমার রান্না ছাড়া আমার আর কারো রান্না ভালো লাগে না। খায়রুল দুষ্টুমি করে বলে, তখন কি আমার রান্ধা ভালো লাগবে? তখন বইয়ের রান্ধা বহুত মজা লাগবে। সায়েমের মুখে হাসি ঝুলিয়ে বলে, ইয়ে নটি ম্যান। খায়রুল না বুঝেই বলে, ইয়েস ইয়েস। হাসতে হাসতে দুজনের চোখ গেল দরজার দিকে, হাট করে খোলা, এবং তাইবা হা করে তাকিয়ে আছে। সায়েম বুঝলো না তাইবার বিস্মিত হওয়ার কারণ। সে এক হাতে গলা জড়িয়ে ধরলো খায়রুলের, কানে কানে জিজ্ঞাসা করলো, কিছু শুনে ফেললো নাকি মামা? মনে হয় না। তাহলে এভাবে দেখছে কেন? তুমি আমার কোলে বসে মামা। চট করে নেমে পড়ে সায়েম, এদিক ওদিক তাকাতে তাকাতে রুমে চলে যায়। খায়রুল বলে, ভেতরে আসো মামুনি। অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছে সে। সায়েব যে কতটা বাদরামি করতে পারে তা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছে। পড়াতে বসার কিছুক্ষণের মধ্যেই কপি দিয়ে যায় খায়রুল। তাই বা ইংরেজি পড়াচ্ছে, সায়েম শুধু দেখে যাচ্ছে। সায়েমকে আকৃষ্ট করে ওর ভুরু জোড়া ভীষণ সুন্দর। এই বিষয়ে টিকটকে সে অনেকবার লেখালেখি করেছে। অনেক মেয়েরা কমেন্ট বক্সে তাদের ভুরু জোড়ার ছবি দিয়েছে, তবে ওর তাইবার ভুরু জোড়া যেন সবার থেকে আলাদা মনে হয়। সায়েম আর চোখে সবসময় তা ফলো করে থাকে। সমস্যা হলো পড়ানোর সময় একটু গল্প করে না তাইবা, বিশ্রী লাগে সায়েমের। অগত্যা তাকে পড়তে হয় মুখ বন্ধ করে। সায়েমের নিজেও খেয়াল করেছে ইদানিং তার পড়ার প্রতি আগ্রহ বাড়ছে। এটা কিভাবে সম্ভব তাও নিজেও বুঝতে পারছে না। পড়ানো শেষ করে বেরিয়ে গেল তাইবা। মেন রাস্তায় পৌঁছাতে দেখতে পেল পোতায় তার বাইকের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তাইবা পাশ কাটিয়ে চলে যেতে চাইলো, কিন্তু পোতায় বাদশাদে চট করে ডেকে উঠলো। তাইবা পড়েছে আকুল পাথারে। দুটো ছেলে ওর পিছনে লেগেছে। কিভাবে যে এদের থেকে ছাড়া পাবে বুঝতে পারছে না। পোতায় বলে ওঠে, যদি কিছু মনে না করো একটা কথা বলবো। অনিচ্ছা সত্ত্বেও বলল, বলুন। বিষয়টা সাইমকে নিয়ে, ছেলেটা মোটেও সুবিধা নয়, এটা আমাদের মহল্লার সবাই জানে, হয়তো শুনেছ। তাই প্লিজ ওকে পড়ানো বাদ দিয়ে দাও। আমার বোনকে পড়াও, আমার বোনকে পড়াও। না চাইলে আমি তোমাকে অন্য টিউশনই খুঁজে দিব। অবাক হয় তাইবা। আপনার কথায় আমি টিউশনি ছেড়ে দেব? মাথা নাড়ে প্রত্যয়। আমি সেটা বলছি না, আমি তোমায় ভালোর জন্যই বলছি। আমার সাথেও যেটা করেছে, তারপর তুমি সাইমকে ভালো মনে করো। প্রথমত, আমার সাথে সাইম কখনো অশ্লীল কোনো আচরণ করেনি। তাছাড়া আমার প্রথম টিউশনি সাইমকে দিয়ে শুরু। এমনিতেও মেডিকেল এক্সাম দিয়ে 6 মাসের মধ্যে আমি ওকে পড়ানো ছেড়েই দেব। এই জন্য আমি এখন কোনো ঝামেলা চাই না। তুমি সাইমের আচরণে কিছু বুঝতে পারবে না? ইঙ্গিতটা বোঝে তাইবা, তবুও মাথা নেড়ে না বোঝায়। পোতায় আর ছায়েম দুজনের ব্যবহারই অদ্ভুত। এই ব্যবহার থেকে যত সম্ভব দূরে থাকতে চায় তাইবা। পড়াশোনা ব্যতীত আর কিছুই ভাবতে সে চায় না। তবে তাইবা আরো একটি কথা বলল, আমাকে নিয়ে আপনার না ভাবলেও চলবে, কারণ আমায় নিয়ে ভাবার মানুষ আছে। আমার কাজিনের সাথে বিয়ে ঠিক করে রেখেছেন মা। চমকে তাকালো প্রত্যয়। প্রথম প্রণয় তার। এর আগে কখনো কোনো মেয়ের দিকে সেভাবে দেখেনি। তাইবাকে প্রথম দেখার পর ভেতর থেকে উথাল পাতাল সৃষ্টি হয়েছিল, তা এখনো বহমান। আর এখন আর এক ঝড় উঠিয়ে দিয়ে তাইবা চলে গেল। চেয়েছিল আজকে ওর মনের কথা জানাতে, তা আর হলো কই। পোতায় শুধু চেয়ে রইল তাইবা যাওয়ার পারে। সন্ধ্যায় নাফিস বাড়িতে থাকে। অসুস্থ হওয়ার দরুন বাইরে যায় না। সন্ধ্যায় বের হয়েছিল বটে। মেন রাস্তায় দাঁড়িয়ে থাকা পোতায় আর তাইবাকে কথা বলতে দেখেছে ও। এজন্য তাইবা আসাতেই শুরু করে দিয়েছে। বলে,
আজকাল দেখি নাগর নিয়ে প্রকাশ্যে ঘুরস। কথাবার্তা ভালো লাগলো না তাই এবার। বেয়াদব, কুকুরের চেয়েও অধম তুই। নাগরকে নাগর বলবো না তো কি বলবো? নোংরামি করবি আর বললেই দোষ। তুই নোংরা, তেমনি তোর মনোভাবও নোংরা। অনেক বাজে কথা বলেছিস, কিন্তু চরিত্র তুলে কথা বললে ছেড়ে দেব না। কি করবি তুই? হ্যাঁ, বলতে বলতে তাই এবার হেজাবের দিকে হাত বাড়ায় ধরার জন্য। সর্বোচ্চ শক্তি দিয়ে থাপ্পড় বসিয়ে দেয় নাফিজের গালে। এতে নাফিজ ভয়ঙ্কর হয়ে গলা চেপে ধরে তাই এবার। দুর্বল হলেও গায়ের জোর এতটুকু কমেনি নাফিজের। ফাতেমা দৌড়ে আসলেন, নাফিজকে ছাড়ানোর চেষ্টা করতে করতে আশেপাশে সবাইকে ডাকতে লাগলেন। মুহূর্তে অনেক মানুষ এসে হাজির হয়। নাফিজকে সরিয়ে দিয়ে একজন লোক বলে, অসভ্য ছেলে, লজ্জা করে না তোর? যে বোন আর মায়ের টাকায় খাচ্ছিস তাদের গায়ে হাত তুলতিস? বড় ছোট মানে না নাফিজ। আপনার কি তাতে? আপনার বাপের টাকায় খাই নাকি পড়ি? তোর মা কিছু বলে না দেখে যে আমরা পাড়ার লোকেরা কিছু বলবো না তা কিন্তু না, ধরে সোজা করে দেব। আর যদি দেখি এসব তাহলে সোজা থানায় খবর দেব। থানা পুলিশের কথা শুনে দমে যায় নাফিজ। সে চুপচাপ নিজের ঘরে চলে গেল। তাই এবার খারাপ লাগছে খুব। নাফিজের উচ্চস্বরে বলা কথাগুলো তো পাড়ার সবাই শুনেছে। নিশ্চয় এখনো চরিত্রে তুলে সবাই বাজে কথা বলবে। এসব কিভাবে সহ্য করবে ও? মাও তো নিতে পারবে না। কপালে হাত রেখে বসে আছে তাই বা মাথা যন্ত্রণা করছে খুব। সন্ধ্যার ঘটনার পর একা একা বসে আছে। কোচিংয়ে পড়া দিয়েছে, তাও শেষ করা হচ্ছে না। এলাকার মানুষ জানে তাই বা কেমন স্বভাবের মেয়ে, তবুও খটকা মন থেকেই যায়। সবার মনোভাব তো এক নয়। অতিরিক্ত মাথা ব্যথা বিধায় নাপা খেয়ে গায়ের ওড়নাটা মাথায় বেঁধে নিয়ে বই খুলে বসলো। জীবনে এগোতে হলে পড়াশোনা করতেই হবে ওর। ফাতেমা বেগম দরজার সামনে দাঁড়িয়ে মেয়েকে দেখছে। দকুল হারাত তিনি। হাজার ইচ্ছে সত্ত্বেও নাফিজকে ছাড়তে পারেন না। ছেলেটা অমানুষ, তবুও মায়ের মন কেমন করে যেন। মাঝে মাঝে মনে হয় ওনার জন্য তাই এবার মার খায়, পড়াশোনায়ও ক্ষতি হচ্ছে। তবু উনি পারেন না ছেলেকে ছেড়ে মেয়েকে নিয়ে দূরে কোথাও গিয়ে উঠতে। হয়তো তাই এবার ওনাকে স্বার্থপর মা ভাবে। তেলের বোতলটা হাতে নিয়ে তিনি এগিয়ে গেলেন। হাতের তালুতে কিছুটা তেল ঢেলে তাই এবার মাথার তালুতে দিলেন। এতে হয়তো কিছুটা ব্যথা কমবে, কিন্তু বই থেকে তাই এবার চোখ সরায় না। ফাতেমা বেগম বলেন, কিছু কথা বলবো। মনে সংশয় ওনার, তাই বা বইয়ে মুখ গুজে বলে, বলো। তোর চাচা ফোন করেছিলেন, আশফাকের সাথে তোর বিয়ে দিতে চান তিনি। চট করে মায়ের দিকে মুখ তুলে তাকায় তাই বা। আজকে পোতাকে বলে এসেছে তার কাজিনের সাথে বিয়ে ঠিক, কিন্তু এখন দেখছে তা সত্যি। তাই এবার জিজ্ঞাসা করলো, তুমি কি বলছো? আমি কিছু বলিনি, কালকে উনি আসবেন তোর সাথে দেখা করতে। তার ছেলের হাসি হেসে তাই এবার বলে, এতদিন পর দরদ উতলে উঠলো বুঝি? ওভাবে বলিস না, তো চাচার পারিবারিক অবস্থাও তো ভালো ছিল না। আশফাককে বিদেশে পাঠালো, তারপর একটু শান্তির মুখ দেখলো। বিকেলে আসবেন ওনারা। প্রচন্ড রেগে গেল তাই এবার। দেখো মা, হয় পড়াশোনা করতে দাও, না হলে বিয়ে দিয়ে দাও। পড়তে বসলে বিয়ে বিয়ে করে মাথাটা খেও না আমার। কাচুমুচু মুখে ফাতেমা বলেন, আমি তোর মতামত জানতে চাইছি। আর বিয়ে দেওয়ার ইচ্ছে নেই আমার, কিন্তু তোর চাচাকে কিভাবে না করব আমি? রাগ একটু কমে তাই এবার বলে, আশফাক ভাই এলে কথা বলে নেব। তাই এবার চাচা এলো না, এলো আশফাক। বিকেলে আসলো দুহাত ভর্তি জিনিসপত্র নিয়ে, যেন শ্বশুর বাড়িতে এসেছে। দেখে বিরক্ত হয় তাই বা। ফাতেমার সাথে কুশল বিনিময় করলো আশফাক। তাই এবার আজকে পড়াতে যায়নি, ফোন করে মানা করে দিয়েছে। আশফাককে তাই এবার ঘরেই বসানো হলো। ফাতেমা বেগম শরবত আর আশফাকের আনা ফল মিষ্টি দিলেন। আশফাক চোখ ঘুরিয়ে সব দেখলো, শুধু তাইবার দিকে এখনো তাকায়নি। তাইবাও চোখ তুলে দেখেনি একবারও। এভাবে দাঁড়িয়ে থাকতে অসহ্য লাগছে ওর চাচার বাড়ির রাজবাড়িতে। এটা চাকরি সূত্রে তাই এবার বাবা এখানে চলে আসার পর আর সেখানে যাওয়া হয়নি। আশফাককে সেই ছোটবেলায় দেখেছে, কম করে হলেও তাইবার থেকে 10 বছরের বড় হবে। আশফাক শরবত খেয়ে একটা মিষ্টি মুখে দিল, তারপর ফাতেমাকে উদ্দেশ্য করে বলল, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি চাচি, আর তাইবাকে দেখতে এসেছি। মৃদু কেঁপে উঠল তাইবা। রাতে যত রাগ দেখাক না কেন, মুখের ওপর না করবে কিভাবে সেটাও নিজেও ভাবছে। আশফাক বলে উঠল, আব্বা আমাকে তাইবার কথা বলেছে, আমি সাথে সাথে না করে দিয়েছি, কিন্তু আব্বা মানছে না। ছোটবেলা থেকেই তাইবাকে বোন আর নাফিসকে ছোট ভাইয়ের চোখে দেখেছি। এখন বিয়ের কথা বলাতে আমি আর কিভাবে আব্বাকে না করলে তিনি শুনবেন? এজন্য আপনাকে বোঝাতে এলাম, যদি আব্বাকে বুঝিয়ে বলেন।
তাইবা যেন চাঁদ হাতে পেল, হাসি মুখ করে তাকিয়ে রইল আশফাকের দিকে। আসার পর থেকে অমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? পাশে এসে বস। তোর সাথে তো কতদিন ধরে কথা হয় না। ডাকতেই বিনা সংকোচে আশফাকের পাশে বসলো তাইবা। আশফাক বলে, শুনলাম জেলার প্রথম হয়েছিস, পড়াশোনা বাদ দিস না, বিয়ে তো পরেও করা যাবে। অতঃপর ফাতেমার দিকে তাকিয়ে বলে, তখন সামর্থ্য ছিল না বলে তোমাদের পাশে দাঁড়াতে পারেনি। আব্বা গাদ্দারি করেছে তোমাদের সাথে, ভাগে জমিটুকু দিল না। বলতে বলতে দীর্ঘশ্বাস ফেলে। ফাতেমা বলেন, ওইটুকু জমি দিবে বা কি, আমি ওসব মনে রাখিনি। আশফাক বুঝলো অত্যন্ত সহজ সরল মনের অধিকারী ফাতেমা, এই জন্য তাকে ঠকাতে ওর বাবা বিন্দুমাত্র ভাবেনি। আশফাক বলল, আমি সব মনে রেখেছি চাচি। আগে তো টাকা পয়সা ছিল না, এখন বিদেশ থেকে অনেক টাকা পয়সা হয়েছে। এই জন্য আব্বাকে বলেছি তোমাদের ভাগের জমিটুকু তাইবার নামে উইল করে দিতে। তাছাড়া আমি নিজেও জমি কিনেছি। বলতে বলতে ব্যাগ থেকে একটা বক্স বের করলো সে, তাইবার হাতে দিয়ে বলে, আমার ছোট ভাইটার জন্য একটা ফোন এনেছি, আর একটা তোর জন্য। হাতে ধরিয়ে দিতেই খানিকটা কেঁপে উঠলো তাইবা। চাচাকে খারাপ ভাবতো, কিন্তু আশফাক তার উল্টোটা হয়েছে, খুবই ভালো মানুষ মনে হচ্ছে। আর ছেলেটা যে বিয়ে করবে না এটা ভেবে আরো বেশি খুশি হলো। আশফাক বলল, আব্বাকে না জানিয়ে আম্মা আমার জন্য মেয়ে দেখেছে। চাচি না করলে ওই মেয়ের সাথে বিয়ে ঠিক করবে বলেছেন। তুই যাবি কিন্তু। মাথা নাড়ে তাইবা, স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাই হোক, বিপদ কেটে গেছে। আশফাক বেশ কিছুক্ষণ থেকে চলে গেল। সন্ধ্যা 7:15 ওর বাড়ি ফেরার ট্রেন। তাইবা ফোনটা উল্টো পাল্টো করে দেখছে, দাম কত হবে বুঝতে পারছে না, কিন্তু মনে মনে ও ভীষণ খুশি। ভাবতেও পারেনি যে ওর একটা ফোন হবে। উত্তেজনায় শেষ নেই ওর। ফাতেমা বেগম এসে বলেন, নাফিস যেন না দেখে, সাবধানে রাখিস। মাথা নেড়ে ফের ফোনটা দেখতে লাগলো। আশফাক বলে গেছে চার্জ করে নিতে, তাই ফোন চার্জে দিয়ে পড়তে বসে সে। খুশিতে তো পড়াশোনা ভুলে থাকা যায় না। তবে ওর মা ঠিকই বলেছে, নাপিচের থেকে লুকিয়ে রাখতে হবে, নয়তো দেখা যাবে কেড়ে নিয়ে বিক্রি করে দিয়েছে। কাল থেকে প্রতিনিয়ত পড়াতে যেতে হবে। এই 3 মাসের টাকা জমিয়ে রাখতে হবে মেডিকেলের বইপত্র কেনার জন্য। ভবিষ্যৎ ভাবনা ইদানিং বাড়ছে ওর। মানসিক অবস্থা ঠিক করার জন্য রওশনারা আন্টির সাথে কথা বলা জরুরি। ওনার সাথে কথা বললে মাইন্ড ফ্রেশ হয়। কোচিংয়ে তেমন নতুন কোনো বন্ধু হয়নি। পুরানো অনেক বন্ধুরা ঢাকায় গিয়ে কোচিং করেছে। তাইবা সেই ইচ্ছে থাকলেও সামর্থ্য নেই তাই ওর মতোই যারা ফরিদপুরে উদ্ভাসে ভর্তি হয়েছে তাদের সাথেই কোচিং করেছে। উর্মি ক্লোজ বান্ধবী বললে চলে। দুজনের পড়াশোনার ব্যাপারে আলোচনা করে খুব। নিজস্ব ফোন থাকায় টুকটাক সবকিছুই জানে ও। তাইবার ফোনে সবকিছু ইনস্টল করে দিল এবং দুজনেই ছবি তুললো খুব। একটা ছবি ওয়ালপেপারে ছেপ করে দিল। তারপর বলল, নতুন ফোন পেয়ে পড়াশোনা আবার গাছের মাথায় তুলিস না। শুধু ফেসবুক আর গুগল ইনস্টল করে দিয়েছি, ইউটিউবও দিয়েছি। পড়াশোনা ব্যতীত আর কিছু যেন না দেখি। তাইবা হাসে, তুই কোচিং গ্রুপে অ্যাড করে দে। তাছাড়া এখন ডাটা প্যাকেজ কিনা এক্সট্রা খরচ। কোচিংয়ের ওয়াইফাই পাসওয়ার্ড আছে আমার কাছে, তোকেও অ্যাড করে দিচ্ছি। কয়েকটা ভিডিও ডাউনলোড করে নিয়ে যা, তারপর দেখবি। তাইবা মাথা নাড়ে। বিরক্ত হয় উর্মি। তোর এই মাথা নাড়া একটু পছন্দ না আমার। মুখে বলতে সমস্যা কি? এত ভদ্র সাজে ভালো না। উগ্র মেজাজের উর্মি একটুকুতেই রেগে যায়, যা বেশ উপভোগ করে তাইবা। সব পেলে উর্মি বলে, আয়, আজকে থেকে ফুচকা খাবো। বাড়ি যেতে দেরি হয়ে যাবে। কথা শুনে না উর্মি। তাইবার হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে বলে, শুধু পড়াশোনা করলে হয় না, একটু বিনোদনের প্রয়োজন আছে। কাজে ফুচকার স্টল হেঁটেই গেল দুজনে। এই দুপুরবেলা খুব একটা মানুষজন নেই। দুজনে একটা টেবিল দখল করে বসলো। অর্ডার করে তাইবাকে ফেসবুকে সম্পর্কে ধারণা দিতে লাগলো উর্মি। কাদের ফ্রেন্ড বানাবে আর কাদের বানাবে না ইত্যাদি। সাইমের আইডি সামনে আসতে হতবাক হয়ে তাকায় তাইবা। বলে, এটা সাইম ফেসবুক চালায় এখন? আরও ছোট ছোট ছেলেমেয়েরা ফেসবুক ইউজ করে। তুই তো সবে পৃথিবীতে পা রাখলি, এরপর দেখবি কি কি হয়। দেব রিকোয়েস্ট? আঁতকে উঠে তাইবা বলে, একদম না, ওর থেকে আমি 10 হাত দূরে থাকতে চাচ্ছি। উর্মি অট্ট হাসি হাসে, তারপর হঠাৎ হাসি থামিয়ে বলে, যার থেকে দূরে থাকতে চাইছিস সে এখন মাত্র কয়েক হাত দূরে তোর থেকে। বুঝলো না কথাটা, তাই উর্মি বলল, পেছনে তাকা। অবিশ্বাস্য চোখে সাইমের দিকে তাকালো তাইবা। পেছনের টেবিলে তালহা সামিলের সাথে বসে আছে। কোকের বোতলে চুমুক দিয়েছে মাত্রই। তাইবা ঘাড় ঘুরিয়ে ফিসফিস করে বলে, আসার সময় তো খেয়ালই করলাম না। আমি তো মাত্র ছবিতে দেখে চিনলাম। কি সুন্দর বেবি ফেস, তাই না? ওটা ভদ্র শয়তান, ভদ্র সেজে থাকে সবসময়।
এরই মধ্যে ওদের ফুচকা আর ঝালমুড়ি চলে এসেছে। তাইবা মুখে তাড়াতাড়ি ফুচকা পুড়ে গম গমে স্বরে বলে, তাড়াতাড়ি খেয়ে কেটে পড়ি এখান থেকে, বেশিক্ষণ থাকা যাবে না। আস্তে খা, গলায় আটকে মরে গেলে তো আমার দোষ হবে। টেনশন হচ্ছে তাইবার। পড়াতে গেলেও ওর অস্বস্তি লাগে খুব। স্যামের চোখের চাউনি খেয়াল হতেই মাথা ঘুরে ওর। মনে হয় কেবলই অ্যালকোহল পান করে এসেছে, এই জন্য মাথা ঘুরছে। কিন্তু কারণটা তাইবা বোঝে না। এই জন্য সে চায় পড়ানো ব্যতীত স্যামের থেকে দূরে থাকতে। অ্যাডমিশন নেওয়ার মাস কয়েক পর পড়ানো ছেড়ে দেবে ভেবে রেখেছে। ওদের ভাবনার মাঝেই দুটো কোল্ড ড্রিঙ্কস দিয়ে গেল ছেলেটা। উর্মি জিজ্ঞাসা করে, আমরা এগুলো অর্ডার করিনি। আপনারা করেননি, কিন্তু এক ভাই আপনাদের দিতে বলেছে এবং আপনাদের বিল পে করে দিয়েছে। চৌকিতে তাকায় দুজন। খাওয়া আপনা আপনি বন্ধ হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরে আশেপাশে তাকায়, কিন্তু ছায়ামকে পায় না। এতটুকু সময় চলে গেছে, তার মানে তাইবাকে আগেই দেখেছে ছায়াম, কিন্তু কথা বলেনি। উর্মি একটু রাগ দেখিয়ে বলে, তুই তো খুব বললি ছেলেটা ভদ্র শয়তান, এখন দেখছি ভালোই ভদ্র। তাইবা অন্য কথা বলে, একটু জিজ্ঞাসা করতো সাইম কোথায়? জিজ্ঞেস করে কাজ নেই, পড়াতে গেলেই পেয়ে যাবি। অত গুরুত্ব দেয় না উর্মি। নিজের খাবার শেষ করলেও তাইবা পারে না। গলায় আটকে গেছে যেন ওর। কোনো মতে বাড়ি ফিরে গোসল সেরে কিছুক্ষণ রেস্ট নেয়। টেবিলে খাবার দিয়েছে খায়রুল। ওনার রান্নার হাত চমৎকার, একজন মহিলার চেয়েও ভালো রাঁধে। যদিও মায়ের হাতে রান্না শেষ কবে খেয়েছে মনে পড়ে না ছায়ামের। বাবা মায়ের আদরের ধারে কাছে সে ছোটবেলা থেকে যায়নি। তারা শুধু শাসনের সময় উপস্থিত হয়। ওর বেপরোয়া হওয়ার পেছনের মূল কারণ এটাই। এতটুকু শাসন পেয়েছে বলে এখনো ঠিক রয়েছে, না হলে তাও বিগড়ে যেত। আজকে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, সবজি এবং চিকন চালের ভাত রান্না হয়েছে। অল্প খেয়ে হাত ধুয়ে নেয় ছায়। খায়রুল বলেন, কিছুই তো খাই না মামা, বাইরের জিনিস কমায় খাও, নাইলে তোমার মা তো আমারে রাগারাগি করবো। তোয়ালে হাত মুছতে মুছতে ছায়াম বলে, খিদে নেই, তুমি খেয়ে নাও। রিসম্যান থেকে 2টা টি শার্ট কিনে এনেছে আজকে। তারপর ফুচকা স্টলে গিয়ে বসতেই তাইবাকে ভেতরে ঢুকতে দেখা যায়। সায়াম খেয়াল করলেও তাইবা করেনি। ওদের বিল দিয়ে বেরিয়ে চলে আসে। তাইবার সাথে কথা বলার ইচ্ছে থাকলেও পাশে থাকা মেয়েটির জন্য বলে না। বিকেলে তাইবা পড়াতে এসেছে। সায়ামের রুমে ঢুকতেই কড়া পারফিউমের ঘ্রাণ নাকে এসে ঠেকলো। যা অসহ্য লাগে তাইবার। এত কড়া ঘ্রাণ সহ্য করতে পারে না ও। কিন্তু সায়ামকে তো কিছু বলা যাবে না। তাইবার শুরুতেই প্রশ্ন করলো, বিলটা তুমি দিলে কেন? ঠোঁটের ডগায় কথা ধরে রাখাই ছিল ওর, তাই মিথ্যেটা বলে ফেললো। আমি বিল দেইনি, সামিউল দিয়েছে। আপনার সাথে আপুটা নাকি ওর কোনো আত্মীয় হয়, তাই দিল। এমন জবাবে পাল্টা কিছু বলতে পারে না তাইবা। প্রতিবারের মতোই আটকে যায়। কথা ঘোরাতে ওস্তাদ ছায়াম। পরবর্তীতে যদি আরো প্রশ্ন করে সেটার জবাবও হয়তো কিছু বলতে পারবে না তাইবা। তাই বই টেনে নেয়। ও বুঝতে পারে না ছায়ামের কি উন্নতি হচ্ছে নাকি দিন দিন অধপতনে যাচ্ছে। আজ পড়ানো শেষ হতে না হতেই ঝরঝরে করে বৃষ্টি নেমে এলো ধরার বুকে। কংক্রিটের রাস্তায় ধুলোবালি নিমেষেই অদূরে ভাসিয়ে দিয়ে গেল। বৃষ্টির তোড়ে বের হতে পারলো না তাইবা। ড্রয়িং রুমে ছোপায় চুপচাপ বসে রইল। সাইম রুমে ঘাপটি মেরে বসে আছে। ও জানে তাইবার অস্বস্তি হয় ওর সামনে, তাই বের হয়নি। তবে ওর রুম থেকে উচ্চ ধ্বনিতে গানের সুর ভেসে আসছে। আগে কত বৃষ্টি যে দেখেছি শ্রাবণে, জাগেনি তো এত আশা ভালোবাসায় মনে। বৃষ্টির জন্য বের হতে পারছে না তাইবা। অন্তত একটা ছাতা থাকলে চলে যেতে পারত। হঠাৎ ছায়াম দরজা খুলে বের হয়ে এলো, হাতে তার ছাতা। তাইবাকে বলল, আপনার সামনে অ্যাডমিশন, এখানে বসে সময় নষ্ট না করে বাড়িতে গিয়ে পড়াশোনা করা উচিত। তাইবার এমন জ্ঞানমূলক কথাবার্তা শুনে মনে হলো ছায়াম বুঝি ওর থেকে কয়েক বছরের বড়। সেই হিসাবে একটু উপদেশ দেওয়া যায়। বোকার মতো চেয়ে রইল সে ছায়ামের দিকে। ছায়াম বলল, আমি একটু বের হব এখন, চলুন আপনাকে পৌঁছে দেই। বলতে বলতে খায়রুল মামার দিকে তাকালো ছায়াম। চোখের চাউনিতে তিনি হেসে বললেন, যাও যাও মামনি, এই বৃষ্টি থামবে না মনে হয়। অগত্যা যেতে হলো তাইবাকে। রিক্সা পাওয়া গেল না। বৃষ্টি শুরু হলে রিক্সাগুলো যেন গায়েব হয়ে যায়, আর যাদের পাওয়া যায় তারা ভাড়া দ্বিগুণ চেয়ে বসে। তাইবা খেয়াল করলো ছায়াম আসলে ওর থেকে বড়, মানে লম্বায়, ঘাড়ে উঁচু করে মাথাটা দেখা লাগে। নিজেকে ছায়ামের কাছে খুবই ছোট মনে হচ্ছে। ভাবতেও লজ্জা লাগছে, পাশাপাশি হাঁটাও বড্ড বেমানান লাগছে। বিদ্যুৎ চমকাতে শরীর ঝাঁকুনি দিয়ে উঠলো তাইবার। ভয় লাগে ওর। বাড়ি থাকলে মাকে জাপটে ধরে বসে থাকে। এখন তো কোনো কুল কিনারা খুঁজে পাচ্ছে না। ছায়ামের সাথে বের হওয়াটা ভুল হয়েছে বুঝতে পারলো। তাইবাকে কাঁপতে দেখে ছায়াম শব্দ করে হেসে উঠল। তাইবা চোখ কুচকে তাকায়। তাইবা জিজ্ঞাসা করে, হাসছো কেন? আমি ছোট হয়েও ভয় পাচ্ছি না,
আর আপনি আমার বড় হয়েও ভয়ে কুপোকাত। কেউ জানতে পারলে আপনার প্রেস্টিজ থাকবে না। বেশি বোঝো তুমি। ছেলেরা এমনিতেও বিদ্যুৎ চমকালে তেমন ভয় পায় না। সায়েম প্রশ্নাত্মক দৃষ্টি মেলে বলে, তাহলে মেয়েরা কেন এত ভয় পায়? এর বিশেষ কারণ কি? জেনে কি করবে? কৌতূহল আছে, তাই জানতে চাইলাম। মেয়েদের বিষয়ে আমি আবার খুব কাঁচা। ছেলেটা যে ডাহা মিথ্যা কথা বলেছে তা বেশ বুঝতে পারছে তাই সে বলে, আচ্ছা, তাহলে তোমার ল্যাপটপ ওয়ালপেপারে সেভ করা ছবিটা কোন মেয়ের? ঝট করে থেমে গেল ছায়ামের পা জোড়া। তাইবা সাথে সাথে থামতে পারে না, বিদায় এক কদম এগিয়ে যায়। বৃষ্টির পানি গায়ে পড়তেই ফের ছাতার নিচে এসে দাঁড়ায়। বিস্মিত ছায়াম জিজ্ঞাসা করে, আপনি কিভাবে জানলেন? চোখে হাসে তাইবা, মজা করে বলে, তুমি কি ভেবেছো আমি জানি না কিছু? প্লিজ বলুন না কিভাবে জানলেন। আমি বাসা যাব, তুমি দিয়ে না আসলে ভিজতে ভিজতেই চলে যাই। ব্ল্যাকমেল করলো ছায়াম। তার ছোট ছোট পা ফেলে হাঁটতে লাগলো। মিটি হাঁটছে তাইবা। হঠাৎ করে ওর মনে হলো ছায়ামের সাথে একটু বাচ্চামি করে ফেলেছে। ভালোই লাগছে। অথচ আজকে দুপুরেও ছায়ামের থেকে পালিয়ে বেড়াতে চেয়েছিল। তবে এই অজানা সত্যটা বলা হয়তো ঠিক হয়নি। এমনই সময় একটা বাইক দ্রুত গতিতে ছুটে এলো। ফলস্বরূপ রাস্তায় জমে থাকা পানি দুলে উঠলো, ছিটকে পড়লো দুজনার গায়ে। ছায়াম রাগান্বিত হয়ে পেছনে তাকায়। তাইবা ওর সাথে আছে ভুলে গিয়ে ডেকে উঠলো, এই শালা, বাপের রাস্তা পাইছোস? হয়তো বাইকের মালিক তা শুনতে পেয়েছে, তাই বাইক ঘুরিয়ে ফের ওদের সামনে এসে দাঁড়ায়। তাই এবার দেখলো সে আর কেউ নয়, স্বয়ং প্রত্যয়। বৃষ্টি কমেনি, মেঘও কমেনি। দেখে মনে হচ্ছে এই বৃষ্টি হয়তো আরো কয়েকদিন থাকবে। যা গরম পড়েছিল, এখন একটু শান্তি পাবে সবাই। তবে এই মুহূর্তে অঘটন দুজন ব্যক্তি ঘটিয়েছে। প্রথমত প্রত্যয় এবং দ্বিতীয়ত সায়েম। রাগ নিয়ে সামনে এলো তাইবাকে দেখে সে থেমে গেছে। প্রত্যয় ভিজে জবজবে হয়ে আছে তার শরীরখানা। দুজনকে কিছুক্ষণ দেখে নিয়ে তাইবার দিকে তাকিয়ে বলে, সরি, আমি বুঝতে পারিনি। কথাটা সায়েম গিলে নিল, কটাক্ষ করে বলল, বাহ ভাই বাহ, দুজনকে ভিজিয়ে দিয়ে একজনকে সরি বলছো? এত বৈষম্য ভালো না। দুজন এবার সায়েমের দিকে তাকায়। বৃষ্টি তোরে চোখ খুলে রাখা দেয়। সে বলে, যে ভাষা ব্যবহার করলি তাতে সরি আশা করছিস? সায়েম মৃদু হেসে বলে, আমি বুঝিনি ওটা, তুমি বুঝলেও একই কথা বলতাম। আর যাই করি না কেন, অন্তত রাস্তায় আমার দ্বারা কেউ অসম্মানিত হয় না। পোতায় পাত্তা দিল না সায়েমের কথা, উল্টে বলল, আমি যাচ্ছি। সায়েম ফের বলে উঠল, মিস, ও কিন্তু বেয়াদব বলেছে তোমায়। তাই বা থতমত খেয়ে তাকায়। উত্তেজনার বশে একটু জোরেই বলে ফেলেছে, কিন্তু ছায়েম এভাবে ফাঁস করে দেবে বুঝতে পারেনি। পোতায় থামে না, বাইকের গতি বাড়ায়। ও চাইলেই দলবল নিয়ে ছায়েমের হাড়গোড় ভেঙে দিতে পারে, কিন্তু ওই যে ছায়েমের বাবা একজন অচি, এই জন্যই পারে না। না হলে কলেজে ওর দাপট কম নয়, বেশ প্রভাবশালী ছায়েমের বাবা, তাই এগোতে সাহস হয় না ওর। পোতায় ভাবলো ছায়েমের বিষয়টা ওর বাবাকে বলবে, কিন্তু সোয়েব মির্জা বোধহয় বিশ্বাস করবেন না। সেদিনের পর তাইবা সামনাসামনি যায়নি পোতায়। সে একটু হলেও ভেঙে পড়েছে, তবে মন যেন মানছে না। আর একটু চোখের দেখা দেখতে মন আনচান করে। আজকে দেখা হয়ে ভালো লাগলো ওর, কিন্তু ছায়ামকে সাথে দেখেই মেজাজ বিগড়ে গেল। পোতায় চলে যেতেই বৃষ্টি বাড়লো যেন। মাথা না ভিজলেও দুজনের পা থেকে কোমর পর্যন্ত ইতিমধ্যে ভিজে গেছে। তাইবার দেওয়া বেয়াদব উপাধি বলে দেওয়ার মনক্ষুণ্ণ হলো ওর। সায়েম আগে পা বাড়িয়ে বলে, যা বলার সামনাসামনি বলতে হয়। দৃষ্টি মিলান হয়ে এলো তাইবার। সবসময় বলতে হয় না, যখন দেখবে তোমার কথায় সে কষ্ট পাবে তখন থেমে যাবে। শুধু কি বাক্য দ্বারা আঘাত করা যায়? এই যে আমি নীরব ক্ষত নিয়ে ঘুরে বেড়াচ্ছি। মনে ভাবনার ঝড় উঠে গেল তাইবার। আর কত কিছু বলতে পারেনি ছায়েমকে। ছোট ছেলেটা যে উচ্চ বাক্য বলল, তার অর্থ খুঁজতে কসরত করতে হলো তাইবার। আর একটি কথাও বলেনি ছায়েম। তাইবাকে বাড়িতে পৌঁছে দিয়ে ফিরে গেল। দরজায় দাঁড়িয়ে তাইবা ছায়েমের প্রস্থান দেখলো। ঠান্ডায় শরীর কাঁপছে, তবুও চোখের আড়াল হওয়া পর্যন্ত দেখে গেল। এই একটা ঘোর কাটাতে অক্ষম যেন তাইবা। বাসায় ফিরল ছায়েম, ভিজে গেছে পুরোটা। বড় রাস্তায় এসে ছাতা বন্ধ করে ভিজতে ভিজতে এসেছে। কেন যেন গা ভেজাতে মন চাইছিল। পোশাক পরিবর্তন করে ফোন হাতে নিল। এশার মেসেজ। সেদিনের পর থেকে মেসেঞ্জারে এশার সাথে কথা জমেছে ভালো। কথায় তার অহংকারের ছাপ থাকে। এশা মেসেজ করেছে, কি করো? এই তো শুয়ে আছি। পাল্টা প্রশ্ন করে না ছায়েম। এশা জিজ্ঞাসা করে, দুপুরে খেয়েছো? হ্যাঁ। বেশ কদিন ধরে কথা বললেও ছায়েম নিজে থেকে কিছু জিজ্ঞাসা করে না। এশার এটা খুবই ভালো লাগে। ছেলেটার অ্যাটিটিউড আছে। এসে ফিরে জিজ্ঞাসা করে, ছুটির পর ফ্রি আছো?
হ্যাঁ। ক্যান্টিনে দেখা করো কালকে। আচ্ছা, লিখে বিদায় নিল সাইম। তারপর সবগুলো মেসেজ স্ক্রিনশট নিয়ে তালহাকে হোয়াটসঅ্যাপে করে দিল। মিনিট খানেকের ভেতর কল চলে এলো। রিসিভ করতেই তালহা খেকিয়ে উঠল। ওই শালার ঘরে শালা, সতর ঘরের পাঠা, তুই আমারটার দিকে হাত বাড়াইছুস? একবার সামনে আয় শালা। সাইম হাসতে হাসতে লুটোপুটি খায়, বিছানার এপাশ ওপাশ গড়াগড়ি করে। উচ্চস্বরে হাসির শব্দে তালহার কানে যেতে ফেটতে ওঠে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলে, তোর পাখি এখন আমার হাতে। তোর হাতে? শালা তোর তাইবা মিস আছে না? তুই কি 12 পাতার বেটা, এভাবে মিসকে ঠকাচ্ছিস? হয়েছে, তোর আর জ্ঞানের ভান্ডার খুলতে হবে না। বেশি বুঝিস নাকি তুই? সাইমের নজরে একবার যে পড়ে যায় তার রেহাই নেই, বুঝলি? মিসের ব্যাপারে একদম কথা বলবি না। তালহা সাইমকে ব্যঙ্গ করে বলে, জ্ঞানের ভান্ডার খুলতে হবে না? আসছে ঢং করতে। আরে ভাই থাম থাম, কালকে দেখা করতে বলেছে, চল সবাই একসাথে আড্ডা জমাবো। সন্তুষ্ট হলো না তালহা, কতক্ষণ গালমন্দ করে ফোন রেখে দিল। রাতে গা কাঁপিয়ে জ্বর এলো সাইমের, তবে কাউকে বুঝতে দিল না। 8টার পর সুরভির ডাক পড়লো তার রুমে। আজকে সোয়েব মির্জাও ছিলেন। পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে খাটের ওপর আচ্ছা হয়ে বসে বই পড়ছেন তিনি। সুরভিও বইপত্র ঘাটছেন। সাইম যেতেই জিজ্ঞাসা করে, কলেজে ঠিক মতো যাচ্ছ? মাথা নাড়ে সাইম, সে সামান্য ঢুলছে। সুরভি আবার জিজ্ঞাসা করে, তোমার টিচার ঠিক মতো আসছে পড়াতে? এবার সাইম আস্তে করে জবাব দিল, হ্যাঁ আসছে। কথা বলেন সোয়েব মির্জা। এইভাবে কথা বলছো কেন? একটু জোরে কথা বলো যেন সবাই শুনতে পারে। সাইমের রাগ হলো। এই দুজনের ব্যস্ত মানুষের মধ্যে আসতে ইচ্ছে করে না। কেমন রোবট রোবট লাগে ওর, কথা বলতেও ইচ্ছে করে না। সুরভি বলেন, এমন কোনো কাজ করবে না যাতে তোমার বাবা মায়ের মুখে কালি লাগে। বাধ্য ছেলের মতো মাথা নাড়ে সাইম। সোয়েব মির্জা বলেন, খেয়ে দে পড়তে বসো, পরীক্ষা তো শুনলাম তাড়াতাড়ি হবে। সিটি পরীক্ষা দিচ্ছ তো ঠিক মতো? সাইম গলার স্বর বাড়ায়, জি। রুমে যাওয়ার অনুমতি পেয়ে হাঁপ ছাড়লো সাইম। দাঁড়িয়ে থাকতে খারাপ লাগছিল, বিধায় রুমে এসে দরজা আটকে শুয়ে পড়ে। তার বাবা মা পড়তে বললো, সে আদৌ পড়তে বসেছে কিনা তারা খোঁজ নিতে আসবে না। সে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। সকালে জ্বর একটু কমলেও তাই সাইকেল নিয়ে কলেজে চলে গেল। খায়রুল মামা না করেছিলেন, কেননা তিনি জানতেন সাইমের জ্বর এসেছে। তবুও জোর জবরদস্তি করে সাইম চলেই গেল। আজকের ক্যান্টিনে এসার সাথে দেখা করার কথা। তালহা তেমন একটা কথা বলে না সাইমের সাথে। দেখা যায় যা দেখে সামিউল বেশ মজা নেয়। ছুটির পর সত্যি সত্যি এসে অপেক্ষা করছে। সামনে চেয়ার টেনে বসলো সাইম। এসে হাসলো, সুন্দর তার হাসি। সাইমের মনে হলো তালহা থাকলে বোকার মতো হয়তো প্রশংসা করে বসতো। মেয়ে পটাতে ভীষণ কাঁচা ছেলেটা। এসা বলল, কিছু খাবে? মাথা নেড়ে না বলে সাইম। আসলে আমাকে মার্কেটে যেতে হবে একটু, তুমি ডাকলে তাই ভাবলাম একটু দেখা করে যাই। কথাটি আদতে মিথ্যে, এখান থেকে সরে পড়ার ধান্দা। এসা উৎসাহের সাথে বলে উঠল, আমিও যেতে চাইছিলাম। কয়েকদিন পর আমার কাজিনের বিয়ে, সবাই ম্যাচিং ড্রেস পরবে, সেটাই কিনতে যাব। সাইম একটু বিরক্ত হয়, ফেসে গেল বোধহয়। বলল, আমার বন্ধুরা অপেক্ষা করছে। কোনো সমস্যা নেই। অগত্যা এশাকে সঙ্গে নিয়ে বের হতে হলো। বাইরে সামিউল ও তালহা অপেক্ষা করছিল। সাইমের সাথে এশাকে আসতে দেখে নড়ে চড়ে দাঁড়ায়। সাইম অকপটে সবার সাথে এশার পরিচয় করিয়ে দেয়। অতঃপর মার্কেটে চলে যায়। এখানে 4 জনেরই সাইকেল। সবাই মিলে আড়ংয়ে ঢোকে। মূলত এশার প্রথম চয়েস আড়ং। সেখান থেকেই শাড়ি খুঁজছে সে। ফোনে ছবি দেখিয়ে স্টাফকে জিজ্ঞাসা করছে, তারাও খুঁজছে। ওরা 3 জন এক পাশে দাঁড়ায়। তালহার মুখটা এখনো গোমরা করে রেখেছে। সাইম ওর কাঁধে হাত রেখে বলে, আরে হাবলা গাধা, তোর জন্যই তো এত কিছু করা। এখন থেকে রোজ কথা বলবি, ফ্রেন্ডশিপ তো আজকেই হয়ে গেল। তালা অসন্তুষ্ট গলায় বলে, সে তো তোর থেকেই নিতে হবে। আরে আমার থাকলে তো নিবি, আমি তো জাস্ট ফ্রেন্ডশিপ করেছি। সামিউল বলে, ও তো বলদ, বুঝবে কেমনে? এই বলদ, যা একটু কাছে কাছে ঘোরাঘুরি কর, কি লাগবে হেল্প কর। মেয়ের পটাতে পারে না, আবার কান্নাকাটি করে। দুজনে মিলে ধাক্কা মেরে পাঠায়। কিন্তু তালহা কিছু বলতে পারে না। এক হাত দূরে দূরে হাঁটছিল। সাইমের একটা শাড়ি পছন্দ হলো। মেহরুন রঙের সুতির কাজ করা শাড়িটা দেখে অপলক তাকিয়ে রইল। কখনো এভাবে শাড়ি দোকানে আসা হয়নি, না হলে বুঝতেই পারতো না যে এত সুন্দর শাড়ি পাওয়া যায়। ওর মাকে সবসময় সালোয়ার কামিজ পরতে দেখেছে, শাড়ি খুব একটা পরেন না। কলেজে কোনো ফাংশন হলে তখন শাড়ি পরেন। মেয়েদের কাপড়ের বিষয়ে কোনো ধারণা নেই, তবুও চোখ আটকে গেল ওর।
দাম চেক করে দেখলো 5,999 টাকা। চোখ মুখ কুচকে বলল, 1 টাকা ডিসকাউন্ট দিয়ে দেশ উদ্ধার করে ফেলেছে। পেছন থেকে সামিউল বলল, তাজমহল কিনতে পারবি? একটু থেমে ফের বলল, তা বাবু, শাড়ি কার জন্য পছন্দ হলো তোর? মাম্মাস বয়, তুমি তো কখনো শাড়ি কেনো না। চোখে দুষ্টুমির ছায়া। সাইম হতাশ হয়ে বলে, যার জন্য নেব তাকে দেওয়ার মতো সাহস নেই। তাল হাঁকে বলদ বলতে বলতে তুই তো ওর মতোই বলদ হয়ে যাচ্ছিস। জন্মদিনের বাহানায় গিফট করে দিবি। কবে তোর মিসের জন্মদিন? জবাব এলো, 17 ডিসেম্বর। ঢের দেরি এখনো। তবুও কি মনে করে যেন শাড়িটা কিনেই নিল সাইম। এ মাসের হাত খরচ আর রইল না তার। যদিও সুরভির থেকে মিথ্যে বলে টাকা নেওয়াই যায়, তবুও মনে মনে ঠিক করে নিল টাকাটা নেবে না। মাসের বাকি দিনগুলো এভাবেই কাটিয়ে দেবে। এশার নজরে এলো সাইমের হাতের প্যাকেট। জিজ্ঞাসা করলো, কি কিনলে দেখি? এই দুটো শার্ট কিনলাম। তবে দেখায় না। এসেও জোর করে না। ওদের 3 জনকে কাজিনের বিয়েতে ইনভাইট করে। শরীর কেমন ভারী হয়ে আসছে সায়ামের, এজন্য দ্রুত বাসায় ফেরে। ঠান্ডা পানিতে গোসল করার ফলে জ্বর তীব্র হয়। খায়রুল এসে কিছুক্ষণ গালমন্দ করে, কেন এই জ্বর গায়ে ঠান্ডা পানি নিয়ে গোসল করলো, বললেই গরম পানি করে দিতে পারতো। সায়াম ভাবেনি আসলে এত জ্বর আসবে। তেমন কিছু খেতেও পারলো না। কেমন গা গুলিয়ে আসছে। রোদ্রে ঘোরাঘুরি করার জন্যও শরীর দুর্বল হয়ে পড়েছে। ফলস্বরূপ ওখানে বমি করে সব ভাসিয়ে দেয়। এবার টনক নড়ে খায়রুলের। তিনি ঘাবড়ে গিয়ে বলে, শরীর অসুস্থ তাও কলেজে কেন গেলে? যাও রুমে, আমি আসতেছি। বেলচিনে গিয়ে হাতে মুখে পানি ছিটিয়ে রুমে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল সে। চোখে মুখে চোখ বুজে শুয়ে রইল। ঘুম আসলো না। কিছুক্ষণ পরে তাইবা চলে আসবে, পড়তে বসতে হবে। এজন্য স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো। কলিং বেলের শব্দ শুনে উঠে বসলো। খায়রুল দরজা খুলে তাইবাকে ডেকে জিভ কাটলো। আফসোস করে বলল, আইহান, তোমার কইতে ভুলে গেছি মামনি। ছাতাটা দরজার একপাশে রাখলো তাইবা। সকালে বৃষ্টি নামলেও দুপুরে কড়া রোদ ছিল, আবার বিকেলে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাইবা জিজ্ঞাসা করে, কি হয়েছে? ছোট বাবুর অনেক জ্বর আইছে, দেহ বমি কইরা ভাসাইছে সব। ন্যাকড়া এনে মেঝে পরিষ্কার করছিলেন এতক্ষণ। তাইবা আশায় দরজা খুলেছেন। ভেতরে ঢুকে আশেপাশে ছায়ামকে দেখতে পেল না, তাই জিজ্ঞাসা করলো, জ্বর কখন থেকে? কালকে তোমার দিয়ে আসার সময় ভিজতে ভিজতে আইলো, মনে হয় রাতে জ্বর উঠছে বলে নাই আমারে। সকালে জ্বর নিয়ে কলেজে গেল, তারপর আইসা আবার ঠান্ডা পানিতে গোসল করলো। এখন আর শরীরে কোলায় না, তাই এখন কাইত হইয়া আছে। এই ছেলেরা আমি সামলাইতে পারবো না, মন চাই ধরে বিয়া করায় দেই, বউ শাসন করে যদি একটু ঠিক করতে পারে। শেষ বাক্য শুনে হাসে তাইবা। এইটুকু ছেলের বিয়ে, অবশ্য ছায়ামের ইচ্ছে তো বিয়ে করা বলেছিল একবার। ও হেসে বলে, এই মুহূর্তে বিয়ে দিলে ওকে আর সামলানো যাবে না, আমি গিয়ে দেখে আসি। তাইবা রুমে আসার আগেই সাইম টেবিলে বসে পড়েছে, খাতা কলমও বের করেছে। সাইমের এই এনার্জি দেখে অবাক হয় তাইবা। ওর জ্বর হলে বিছানা থেকে উঠতেই পারে না, আর এই ছেলে দিব্যি বসে আছে। তাইবা নিজের চেয়ারে বসে বলে, তোমার তো জ্বর, তাহলে উঠে এলে কেন? তেমন কিছু না, মামা একটু বেশি বলেছে, ওনার কাজই বাড়িয়ে বলা। বিশ্বাস হলো না তাইবার, কেননা ও চোখ মুখ ইতিমধ্যে শুকিয়ে গেছে। শরীরের তাপমাত্রা কেমন তা জানা দরকার। খায়রুল মামা দরজার সামনে দাঁড়িয়ে হাত ছেড়ে বলে, আমি বাড়াইয়া বলি নাই তাই না? তোমার মায়ের কাছে কইতাছি। মৃদু ধমক দেয় ছায়েম। তুমি থামবে? ভালো লাগছে না আমার। ছায়েমের কথায় পাত্তা দেন না তিনি, উল্টো তাইবাকে বলে, মামনি দেখো তো ওর কপালে হাত দেওয়া জ্বর কেমন, আমি আপারে কল দিতাছি। এতক্ষণ দুজনের কথা কাটাকাটি শুনলে খায়রুলের কথায় শুনে থমকে গেল। এমনিতেই অস্বস্তি লাগে, এখন আবার কপালে হাত দিয়ে জ্বর দেখতে হবে। একটু থেমে কাপা কাপা হাতখানা বাড়িয়ে দিল সায়ামের দিকে। সায়ামের তাকিয়ে দেখলো হাতটা কাঁপছে। শামুকের ন্যায় ধীর গতিতে এগিয়ে আসছে ওর দিকে। এতটা অস্বস্তি হতে দেখে সায়াম চট করে ড্রয়ার খুলে থার্মোমিটার বের করে মুখে পুরে দিল। খানিকটা কেঁপে উঠে হাতটা সরিয়ে দিল তাইবা। সরাসরি দৃষ্টি নিক্ষেপ করলো সায়ামের দিকে। লাল হাবা ছড়িয়ে পড়া মুখটা নিয়ে সায়েম ওর দিকেই তাকিয়ে আছে। চট করে চোখ নামিয়ে নিতে পারে না ও, তাকিয়ে থাকে সায়েমের দিকে। কিছুক্ষণ বাদে থার্মোমিটারটা তাই এবার হাতে তুলে দিতেই চোখ বড় বড় করে তাকায়। 104 জ্বর। ঘাবড়ে তাকায় তাইবা, বলে ওঠে, এত জ্বর নিয়ে তুমি বসে আছো কিভাবে? তারপর আদেশের স্বরে বলে, খাটে গিয়ে শুয়ে পড়ো যাও। খাটের দিকে তাকাতেই দেখতে পেল কিছু জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাইবা উঠে সেগুলো গোছায়। সায়েম ভয় পেয়ে যায়। শাড়ির প্যাকেটটাও বিছানার এক কোণে রাখা, তবে তাইবা প্যাকেটটা সরিয়ে রাখলো। দেখার প্রয়োজন বোধ করলো না। অতঃপর সায়েমকে বলল, চুপচাপ শুয়ে পড়ো।
সায়েম বাধ্য হলো কথা শুনতে। শীত লাগছিল। পাতলা টি শার্ট পরে এতক্ষণ হালকা কাঁপছিল, সেটাও লক্ষ্য করেছে তাইবা। পাতলা কম্বলটা গায়ে জড়িয়ে বসলো ছায়েম। খায়রুল মামা এক গ্লাস গরম দুধ এনে বলল, এটা খাও, তোমার মাকে কল দিতাছি, বলল ওষুধ খায় ঘুমাইতে হইব, রাতে আয়সা ডাক্তারের কাছে নিয়ে যাবে। আশ্চর্য হয় তাইবা, ছেলেটা এত অসুস্থ অথচ মায়ের কোনো দুশ্চিন্তা নেই। ওর মা হলে এতক্ষণ বাড়ি মাথায় তুলতো, সেটা তাইবা হোক বা নাফিস। অথচ একা একা ছেলেটাকে কাজের লোকের কাছে ছেড়ে দিচ্ছে অনায়াসে। রাগ হলো তাইবার। এই প্রথম সে সাইমের কষ্টটা উপলব্ধি করতে পারলো। পরিবারের থেকে বলতে গেলে আলাদা ছেলেটা। ও খায়রুলকে বলল, এখন দুধ দিও না, খেলে আবার বমি করবে। আদা, লবঙ্গ, এলাচ দিয়ে 1 কাপ চা দাও, আরাম পাবে। আটকে উঠে ছায়েম। এই বিচ্ছিরি চা আমি খাবো না। আচ্ছা, আমি বানিয়ে দিচ্ছি, তুমি থাকো। খায়রুল তাইবাকে রান্নাঘরে নিয়ে গেল। পানি ফুটাতে দিয়ে তাইবা জিজ্ঞাসা করে, আপনি এখানে কত বছর ধরে কাজ করছেন মামা? খায়রুল লবঙ্গ এলাচের কৌটা এগিয়ে দিয়ে আদা কুচাতে কুচাতে বলে, ছোট বাবুর জন্মের যেদিন হলো তার 1 সপ্তাহ পর থেকে এখানে কাজ নিছি মামুনি। তা আর আগে কেউ আসিল, হ্যাঁ চলে গেছে। ওর বাবা মা কি সব দায়িত্ব তোমার উপরে ছেড়ে দিয়েছে? হ্যাঁ, ছোটবেলা থেকে অসুখ বিসুখ হইলেই আমি তো দেখি। আপার তো কলেজে অনেক চাপ, আবার পোলাপাইন পড়ায়, তাই আমি ওর দেখাশোনা করি। জানো, 10 বছর বয়সে বাবুর পা মচকা গেল, সারা রাত ব্যথায় দাপাদাপি করলো। আপার কলেজ তখন পরীক্ষা চলতেছিল, আমি সারা রাত ওর পাশে শুয়ে থাকতাম, জ্বর হলে পট্টি দিতাম। তাই এবার মনে হলো যেন ভূমিকম্প হচ্ছে। এত ছোট থেকে ছেলেটা ছাপার করে আসছে। ও ভেবেছিল সাইম অনেক সুখী, কিন্তু এখন মনে হচ্ছে ওর থেকেও সাইম অসুখী। একাকিত্বে ভুগছে সে। গতকাল বিকেলের কথা বেশ বুঝতে পারলো। মায়া হলো খুব। ভাবলো ও নিজেও কত এড়িয়ে চলেছে ছেলেটাকে। হয়তো একাকিত্ব দূর করার জন্য বিভিন্ন উপায়ে গল্প জমানোর চেষ্টা করত, অথচ তাইবা সবসময় ওকে ইগনোর করতো, উল্টো পাল্টা ভাবতো। তাইবা ভাবলো এবার থেকে আর এতটা ইগনোর করবে না ছায়ামকে। চা বানিয়ে তাইবা নিজেই ছায়ামের হাতে দিল। এক চুমুক দিতেই প্রশান্তিতে যেন মন ছুঁয়ে গেল ছায়ামকে। ভীষণ ভালো লাগলো ওর। কিঞ্চিত হেসে বলল, আপনি দারুণ চা বানান, কিন্তু ওই দিন মামার চা অমন বাজে খেতে ছিল কেন? ভালো বানাতে পারে না, একটু শিখিয়ে দিয়ে যাবেন। খায়রুল এসে তাইবাকে ও চা বিস্কিট দেয়। চায়ের কাপ হাতে তুলে নিয়ে বলে, এরপর কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হালকা কিছু খাবার খেয়ে ওষুধ খেয়ে নেবে। দেখবে জ্বর সেরে গেছে। পুরোপুরি সুস্থ হয়ে আমাকে কল দিবে, তারপর না হয় পড়াতে আসবো। তৎক্ষণাৎ তাইবার ব্যাগে থাকা ফোনটা বেজে উঠল। উর্মি ফোন করেছে। আজকে সে কোচিংয়ে আসেনি। পড়ার বিষয়টা ক্লিয়ার করে দিয়ে ফোন কাটলো সে। সাইম অবাক হয়ে তাইবার ফোনের দিকে তাকালো। জিজ্ঞাসা করে, আপনি ফোন কিনেছেন? তাইবা মৃদু হেসে বলে, না, গিফট পেয়েছি। মুহূর্তে আধার নামলো সাইমের মুখে। মনের ভেতরে আজে বাজে চিন্তা ঢুকে পড়েছে। জড়সড় হয়ে বসে বলল, কে গিফট করেছে?